কৃষের চোখ মুহূর্তে গভীর হয়ে যায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে খুব শান্ত ভয়ঙ্কর গলায় বলে, তাহলে তোমার সাথে খুব ভয়ানক কিছু হবে। কথাটা শুনে রুহির বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে এই মুহূর্তে কৃষের বিরুদ্ধে গিয়ে কিছু করা সম্ভব না। এখন তাকে শান্ত থাকতে হবে, যা করার মাথা ঠান্ডা রেখেই করতে হবে, নয়তো সত্যিই ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। রুহি ধীরে ধীরে বড় একটা নিঃশ্বাস নেয়। কৃষ তার দিকে পেন আর পেপার এগিয়ে দেয়। তার হাত এতটাই কাঁপছিল যে কলমটা ঠিকমতো ধরতেও কষ্ট হচ্ছিল। তবুও বাধ্য মেয়ের মতো নিচু হয়ে সাইন করে দেয় সে। সিগনেচার শেষ হতেই কয়েক ফোঁটা চোখের পানি পেপারের উপর পড়ে যায়, কিন্তু বাইরে থেকে যতটা ভাঙা লাগছে তাকে, ভেতরে তখন অন্য কিছু চলছিল। তার মাথার ভেতর নিঃশব্দে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। কিভাবে এখান থেকে বের হবে, কিভাবে এই মানুষটার হাত থেকে নিজেকে বাঁচাবে। রুহির চোখের সেই ক্ষীণ পরিবর্তনটা কৃষের নজরে এলো না। সে কিছু না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রুহির দিকে, যেন নিঃশব্দে তার ভিতরের সব পরিকল্পনা পড়ে ফেলার চেষ্টা করছে। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে নেমে এলো অদ্ভুত এক নীরব যুদ্ধ, যেখানে একজন পালাতে চায় আর আরেকজন তাকে কোনোভাবে হারাতে রাজি নয়। ভোরের আলো ধীরে ধীরে ফুটে উঠছে চারিদিকে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ছড়িয়ে পড়েছে নরম সোনালি আভা। চারপাশের আবহাওয়াটা অদ্ভুত সুন্দর। মাঝে মাঝে ঠান্ডা হাওয়া এসে পর্দাগুলো দুলিয়ে দিচ্ছে। দূরে কোথাও পাখির ডাকও ভেসে আসছে। কিন্তু এই শান্ত সুন্দর সকালটার সাথে রুহির ভেতরের অবস্থার কোনো মিল নেই। হঠাৎ করেই ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ধড়ফড় করে উঠে বসে সে। তার বুক দ্রুত ওঠানামা করছে। কপাল, গলা, পুরো শরীর ঘামে ভিজে গেছে, যেন দুঃস্বপ্নটা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কয়েক সেকেন্ড লাগে বুঝতে সে এখনো সেই অচেনা বাড়িতেই আছে। ধীরে ধীরে তার চোখ চলে যায় পাশের দিকে। কৃষ মেঝেতে বসে আছে, দুই হাত বিছানার উপর রাখা আর মাথাটা হাতের উপর এলিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ এভাবেই বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। সকালের নরম আলো এসে পড়েছে তার মুখের উপর। এই মুহূর্তে কৃষকে অদ্ভুত শান্ত লাগছে। এতটাই শান্ত, এতটাই নিরীহ, যেন সে কোনো দিন কারো ক্ষতি করতেই পারে না। তার মুখের কঠোরতা নেই, চোখের ভয়ঙ্কর দৃষ্টি নেই, শুধু ক্লান্ত এক মানুষের ছাপ। রুহি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎই বাস্তবতা মনে পড়ে যায়। এখান থেকে পালাতে হবে এখনই। তার বুকের ভিতর আবার ধুকপুক শুরু হয়। ধীরে ধীরে খুব সাবধানে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে, যেন সামান্য শব্দেও ক্রিস জেগে উঠবে। গুটি গুটি পায়ে দরজার দিকে এগোয়। প্রতিটা পদক্ষেপে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে। একবার পিছনে তাকানোর সাহস হচ্ছে না। দরজার কাছে পৌঁছে খুব ধীরে হাত বাড়িয়ে লক খুলে দরজাটা আস্তে করে ফাঁক করে বাইরে বেরিয়ে আসে। তারপর বাইরে এসে নিঃশব্দে দরজাটা বন্ধ করে দেয়, এমনকি বাইরে থেকে লকটাও লাগিয়ে দেয়। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থাকে রুহি, তারপর বড় একটা নিঃশ্বাস ফেলে। সে জানে এখন দেরি করা মানে শেষ শেষ। আর কোনো দিকে না তাকিয়ে দৌড় দিতে শুরু করে। বিশাল করিডোর পেরিয়ে প্রায় ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তার পায়ের শব্দ পুরো ফাঁকা বাড়িটায় প্রতিধ্বনিত হতে থাকে। নিচে এসে বড় দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে যায় সে। সামনে ঠান্ডা বাতাস মুখে লাগতেই মনে হয় যেন একটু মুক্তি পেল, কিন্তু সেই মুক্তি বেশিক্ষণ টিকল না। দুই দারোয়ান তাকে দেখে অবাক হয়ে দ্রুত এগিয়ে আসে। ম্যাডাম দাঁড়ান। তারা তাকে আটকাতে হাত বাড়াতেই রুহির ভিতরের সব ভয় যেন এক মুহূর্তে শক্তিতে বদলে যায়। সে নিজের সর্বশক্তি দিয়ে একজনকে ধাক্কা মারে। লোকটা প্রস্তুত না থাকায় ঢাল সামলাতে না পেরে পিছনে সরে যায়। সেই সুযোগে রুহি আবার দৌড়ে যায়। খালি পায়ে এলোমেলো চুলে চোখে আতঙ্ক নিয়ে সে ছুটে চলেছে, শুধু একটা লক্ষ্য নিয়ে, এই বাড়ি থেকে যত দূরে সম্ভব পালাতে হবে। বেশ বেলা করে ঘুম ভাঙল কৃষের। সকালের নরম রোদ জানালার ফাঁক গলে ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্তির মাঝে হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। কোকো দরজার বাইরে দাঁড়িয়ে লাফাচ্ছে আর ডাকছে কৃষকে। তার গলার স্বর এমন উত্তেজনা যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে।
ক্রিস বিরক্ত মুখে চোখ মেলে, এলোমেলো চুলে হাত চালিয়ে ধীরে ধীরে উঠে বসে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তার পক্ষে প্রায় অসম্ভব, বিশেষ করে গত রাতের এত সব ঘটনার পর শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল। কিছুক্ষণ আদৌ ঘুমে বসে থেকে আবার কোকোর ডাক শুনে কপাল কুঁচকে ফেলে সে। গত 2 দিন ধরে কোকো অসুস্থ ছিল। জ্বর আর দুর্বলতার জন্য ক্রিস তাকে আলাদা ঘরে রেখেছিল, এমনকি রাতে ডাক্তারও ডেকে এনেছিল তার জন্য। বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, কোকোর ব্যাপারে ক্রিস সবসময় অদ্ভুতভাবে দুর্বল। আজ কোকোর এই চঞ্চল আচরণ দেখে ক্রিসের বুঝতে বাকি থাকে না সে এখন অনেকটাই সুস্থ। তার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে ওঠে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে পড়ে বিছানার দিকে। ফাঁকা হাসিটা মিলিয়ে যায়। কয়েক সেকেন্ড ক্রিস স্থির হয়ে তাকিয়ে থাকে, যেন সে বুঝতেই পারছে না ঠিক কী দেখছে। তারপর ধীরে ধীরে তার চোখ সরু হয়ে আসে। রুহি, কোনো সাড়া নেই। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, পুরো ঘরটায় চোখ বুলিয়ে নেয়। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে। বাটারফ্লাই। সে দরজা খুলে ভিতরে তাকায়, খালি। মুহূর্তেই তার মুখের রং বদলে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। এক অদ্ভুত নীরব রাগ ধীরে ধীরে তার ভিতরে ছড়িয়ে পড়ে। সে বড় বড় পা ফেলে মূল দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতে গিয়ে থেমে যায়। দরজার বাইরে থেকে লক করা। কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে থাকে ক্রিস, তারপরে হঠাৎই নিচু স্বরে হাসে, কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই, বরং ভয়ঙ্কর ঠান্ডা কিছু আছে। যতটা লেদা ভেবেছিলাম ততটা তুমি নও বাটারফ্লাই। তার চোখের দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে ওঠে। তবে একটু ভুল করলে তার শাস্তি আমি তোমাকে দেব। প্রথমে সে হাতের জোরে দরজায় ধাক্কা মারে, কিন্তু লক ভাঙে না। ক্রিসের রাগ আরও বেড়ে যায়, তার কপালের রগ ফুলে ওঠে। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে খানিকটা পিছনে সরে যায়। তারপর দৌড়ে এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে দরজায়। লক ভেঙে দরজাটা খুলে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে কোকো আনন্দে লাফিয়ে এসে ক্রিসের গায়ের উপর উঠে পড়ে। ঘেউ ঘেউ করতে করতে মুখ ঘষতে থাকে তার হাতে। ক্রিস এক হাতে কোকোকে কোলে তুলে নেয়, কিন্তু তার চোখে এখন অন্য আগুন জ্বলছে। সে দ্রুত বড় বড় পা ফেলে নিচে নেমে আসে। সিঁড়ি পেরিয়ে মেন গেটের সামনে এসেই থেমে যায়। 2 দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাদের মুখে স্পষ্ট ভয়। আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন শরীফুল খান। তার মুখ গম্ভীর, চোখে বিরক্তি আর চাপা রাগ। সকাল সকাল টিভি চ্যানেল, নিউজ, ফোন কল সব মিলিয়ে মাথা প্রায় ফেটে যাবার অবস্থা। ক্রিস তাকে দেখেও বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন তার এখানে আসাটা খুব স্বাভাবিক, বরং সম্পূর্ণ নির্লিপ্ত গলায় বলে, আরে শরীফুল খান যে, ভালো সময় এসছেন। একটু আপনার ঘরে আসুন তো, কথা আছে। শরীফুল সাহেব অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। এই ছেলে একটা মেয়েকে রাতারাতি বাড়িতে এনে টিভিতে বিয়ে ঘোষণা করে বিয়ে করে নিয়েছে, আর এখন এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। তিনি রাগে প্রায় ফেটে পড়ে বলেন, এই ছেলে, তুমি কোন মেয়েকে নিয়ে টিভিতে নিউজ করেছো? আর ওভাবে বিয়ে করার মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? ক্রিস একটুও বিচলিত হয় না। সে ধীরে ধীরে কোকোর মাথায় হাত বোলায়, তারপর খুব ঠান্ডা উদাসীন গলায় বলে, আমি বলেছি রুমে আসতে, আসলে আসুন, না হলে যান। ফালতু সময় আমার কাছে নেই। তার গলার এমন একটা চাপা হুমকি ছিল যেটা শুনে আশেপাশে দারোয়ান পর্যন্ত মাথা আরও নিচু করে ফেলে। কথা শেষ করেই ক্রিস আর এক মুহূর্ত দাঁড়ায় না, কোকোকে কোলে নিয়ে ঘুরে বাড়ির ভিতরের দিকে হাঁটতে শুরু করে। শরীফুল সাহেব কিছুক্ষণ ছেলের পিছনের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। মাঝে মাঝে সত্যিই তার মনে হয় দেশ সামলানো যতটা কঠিন না, তার থেকেও অনেক বেশি কঠিন এই ছেলেকে সামলানো। কারণ দেশের মানুষ অন্তত নিয়ম মানে, কিন্তু ক্রিস সে তো নিজের নিয়মেই চলে। ল্যাপটপটা অন করে গম্ভীর মুখে বসে আছেন শরীফুল খান। তার সামনে টেবিল জুড়ে ছড়িয়ে আছে ফাইল, কিছু ডকুমেন্টস আর মোবাইল ফোন। ফোনটা স্পিকারে দেওয়া, একটার পর একটা কল ঢুকেই যাচ্ছে। তিনি একটা রিসিভ করে কথা বলছেন, শেষ হওয়ার আগেই আরেকটা কল ওয়েটিংয়ে চলে আসছে। জি, সব থানার খবর পাঠানো হয়েছে। না, এখনো মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। সব এক্সচেঞ্জ পয়েন্ট চেক করুন। তার কণ্ঠে স্পষ্ট চাপা উত্তেজনা। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক থানার ওসিদের নাম্বার ভেসে উঠছে। কেউ লাইনে আছেন, কেউ হোল্ডে। পুরো রুমের পরিবেশ ভারী হয়ে আছে, আর ঠিক তার পাশেই অস্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে ক্রিস।
এক পায়ের উপর আরেক পা তুলে আরাম করে হেলান দিয়ে বসেছে সে, যেন এই পুরো পরিস্থিতি তার কাছে নিছক বিনোদন। তার হাতে একটা পিস্তল, সেটা সরাসরি তাক করা শরীফুল খানের দিকে, আর তার ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। যেন এই ভয়, উত্তেজনা, বিশৃঙ্খলা সব কিছুই তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আপনার বৌমাকে খুঁজে পেলেন শরীফুল খান? শরীফুল সাহেব ফোনটা টেবিলে রেখে দাঁত চেপে তাকালেন ছেলের দিকে। তার চোখে তখন রাগের সঙ্গে অপমানও মিশে আছে। তোমার মতো কুলাঙ্গারকে আমি জন্ম দিয়েছি, এটা ভাবতেই নিজের উপর ঘৃণা লাগে আমার। ক্রিস হঠাৎ জোরে হেসে ওঠে। ইস, সেদিন যদি একটু কন্ট্রোল করতেন। মুখ বন্ধ করো বিয়াদব। শরীফুল সাহেব গর্জে ওঠেন। ক্রিসের চোখ মুহূর্তেই ঠান্ডা হয়ে যায়। সে পিস্তলটা আরও সোজা করে তাক করে বলে, আমার হাতে সময় নেই। পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই শরীফুল সাহেবের ফোনে আবার কল আসে। তিনি দ্রুত কল রিসিভ করেন। ওপাশ থেকে কিছু একটা বলা হয়, আর সেই কথা শুনেই ক্রিসের মুখে ধীরে ধীরে ভয়ঙ্কর এক হাসি ফুটে ওঠে। তার চোখ চকচক করে ওঠে অদ্ভুত উন্মাদনায়। সে ধীরে ধীরে পিস্তল নামায়, তারপর এক ঝটকায় সেটা শরীফুল সাহেবের কোলের উপর ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার শরীফুল খান, বন্দুকে গুলি নেই, ফালতু বলতে তো ভয় পান কেন? শরীফুল সাহেব হতভম্ব হয়ে পিস্তলের দিকে তাকিয়ে থাকেন, আর ক্রিস সেই যেন আগের চেয়েও বেশি উৎফুল্ল হয়ে ওঠেন। আর এক মুহূর্ত দাঁড়ায় না, শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে যেতে থাকে। দরজার কাছে গিয়ে হঠাৎ থামে, মাথা একটু কাত করে নিচু স্বরে বলে, আমার লেডি সোনা, আম কামিং। তার কণ্ঠে এমন এক ভয়ঙ্কর কোমলতা ছিল, যেটা শুনলে ভালোবাসা আর উন্মাদনার পার্থক্য করা যায় না। ফুপিয়ে ফুপিয়ে অনবরত কাঁদছে রুহি। এতক্ষণ কান্না করতে করতে তার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। তার পাশে বসে আছে সিমরান আর রুহির আম্মু। দুজনেই বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক শব্দটা এখন রুহির কাছে সবচেয়ে অবাস্তব জিনিস মনে হচ্ছে। গত রাতে সিমরান পুরো কলেজে রুহিকে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায়। ফোনেও না পেয়ে শেষমেশ রুহির আব্বু আম্মুকে খবর দেয়। মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনেই দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সারা রাত পাগলের মতো খোঁজাখুঁজি করছেন তারা। শেষে থানায় ডায়েরি পর্যন্ত করতে হয়েছে। আজ সকালে কোনোভাবে রাস্তায় এক ট্রাফিক পুলিশের ফোন থেকে রুহি তার আব্বুকে কল করে। তার কণ্ঠ শুনেই মানুষটা প্রায় কেঁদে ফেলেছিলেন। তারপর তিনি গিয়ে মেয়েকে বাড়ি নিয়ে আসেন। সিমরানও খবর পেয়েই ছুটে আসে। এরই মধ্যে রুহি সব খুলে বলেছে। কলেজে যা হয়েছে, ক্রিস তাকে কিভাবে জোর করে নিয়ে গেছে, কিভাবে মিডিয়ার সামনে তাকে বিয়ের পেপারে সাইন করানো হয়েছে, সব শুনে তার আব্বু আম্মু স্তব্ধ হয়ে গেছেন। মেয়েটার উপর শেষ পর্যন্ত এমন একটা ছেলের নজর পড়ল, এই চিন্তাটাই যেন তাদের বুক শুকিয়ে দিচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে আছে আতঙ্কে। ঠিক তখনই হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। কুটুস খেলনা গাড়ি নিয়ে খেলছিল। বেলের শব্দ শুনে ছোট ছোট পায়ে দৌড়ে যায় দরজার দিকে। আরে আমি খেলবো। বলতে বলতে রুহির আব্বু ছেলের পিছনে যান, কিন্তু তিনি দরজার কাছে পৌঁছানোর আগেই দরজাটা ঠেলে একজন ঝড়ের মতো ভিতরে ঢুকে পড়ে। রুহির আব্বু অবাক হয়ে বলেন, এই কে আপনি, আর বাড়িতে এভাবে ঢুকলেন কেন? ক্রিসের চোখে মুখে সেই একই নির্লিপ্ত ভাব, যেন এটা তার নিজেরই বাড়ি। সে চারপাশে একবার তাকিয়ে ঠোঁট বাঁকায়। আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি আমার শ্বশুর মশাই। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলে, যাই হোক, আমার লেডি সোনাকে নিয়ে আসুন। কথাটা বলে সে আরাম করে সোফায় বসে পড়ে, যেন কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে। রুহির আব্বুর চোখ রাগে লাল হয়ে ওঠে। তুমি তাহলে সেই শয়তান যে আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে? ক্রিস ধীরে ধীরে মাথা নাড়ে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। একদম ঠিক চেয়েছেন শ্বশুরজি। সে হেলান দিয়ে বসে বলে, এবার জানতো একটা মেয়েকে আমার সামনে আনুন, অনেকক্ষণ দেখিনি, মনটা আনচান আনচান করছে। রুহির আব্বু এবার চিৎকার করে ওঠেন, আমি কখনোই তোমার মতো বকেটে ছেলেকে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দেবো না। ক্রিস ধীরে ধীরে উঠে দাঁড়ায়, এক হাত দিয়ে নিজের চুল ঠিক করে, তারপর খুব শান্তভাবে গিয়ে দাঁড়ায় রুহির আব্বুর একদম সামনে। দুজনের চোখে চোখ পড়ে। সরি শ্বশুর মশাই, আপনার মেয়ে এখন আমার বউ।
তার চোখ ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। তাকে না নিয়ে আমি যাচ্ছি না, আর আমার পথে বাধা দিলে কিন্তু শাশুড়ি আম্মাকে নিয়ে চলে যাব। তার ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। তখন বুঝবেন বউ না থাকার জ্বালা কেমন। রুমের দরজাটা ভিতর থেকে শক্ত করে বন্ধ, আর দরজার ওপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। একবার রুহির আব্বুর গর্জে ওঠা কণ্ঠ, দরজা খোলো। আবার তার আম্মুর কান্না ভেজা কণ্ঠ। রহিমা, দরজা খোল, ভয় পাস না। একটার পর একটা ধাক্কায় দরজাটা কেঁপে উঠছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে যাবে। কিন্তু এই ঘরের ভিতরে যেন সম্পূর্ণ আলাদা এক পরিবেশ। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রুহি, আর তাকে দুই হাতের মাঝে বন্দি করে রেখেছে কৃষ। তার দু হাত দরজার দুপাশে রাখা, ফলে রুহির পালানোর কোনো পথ নেই। সে পুরোপুরি কৃষের শরীরের মাঝে আটকে গেছে। দুজন এতটাই কাছে দাঁড়িয়ে যে রুহি স্পষ্ট অনুভব করতে পারছে কৃষের গরম নিঃশ্বাস তার মুখে এসে লাগছে। তার বুকের ওঠানামাও যেন শোনা যাচ্ছে। রুহির পুরো শরীর কাঁপছে। সে চোখ বন্ধ করে রেখেছে শক্ত করে, মুখটা ভয়ে কুঁচকে গেছে। হাত দুটো মুঠো করে চেপে ধরেছে নিজের ওড়নার কিনারা। তার মনে হচ্ছে যদি চোখ খোলে তাহলে আরও ভয়ঙ্কর কিছু দেখতে হবে। কিন্তু কৃষ সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে, এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীর সবচেয়ে দুর্লভ, সবচেয়ে সুন্দর জিনিসটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই ভয়ঙ্কর কোমলতা, যে কোমলতা মানুষকে শান্ত না করে বরং আরও অস্থির করে তোলে। বাইরে থেকে ক্রমাগত চিৎকার ভেসে আসছে, দরজায় ধাক্কার শব্দ হচ্ছে, কিন্তু কৃষ যেন কিছুই শুনতে পাচ্ছে না। তার পুরো মনোযোগ শুধু রুহির দিকে, আর রুহির এই ভয়, এই কাঁপতে থাকা অসহায় অবস্থা অদ্ভুতভাবে উপভোগ করছে সে। কৃষ ধীরে ধীরে আরও ঝুঁকে আসে, এতটাই কাছে যে তার চুল এসে ছুঁয়ে যায় রুহির গাল। রুহির নিঃশ্বাস আটকে যায়। তারপর কৃষ খুব নিচু গলায় প্রায় ফিসফিস করে বলে, বাটারফ্লাই, গিভ মি আ কিস। কথাটা শুনে রুহির সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে। তার চোখ দুটো আতঙ্কে বড় হয়ে যায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না এই পরিস্থিতিতেও কৃষ এমন কথা বলতে পারে। তার ঠোঁট কেঁপে ওঠে। কি? সে আরও সিটিয়ে যায় দরজার সাথে, যেন কাঠের ভিতর ঢুকে যেতে পারলেই বেঁচে যেত। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ফিরলা, দূরে যান। এই কথাটা শোনা মাত্র কৃষের চোখের দৃষ্টি বদলে যায়। কয়েক সেকেন্ড আগেও যেখানে অদ্ভুত কোমলতা ছিল, সেখানে এখন বিরক্তি আর চাপা আগ্রাসন নেমে আসে। সে দাঁতে দাঁত চেপে ধরে, তারপর খুব নিচু ভারী গলায় বলে, নিচে থেকে করবে নাকি? রুহি কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। কৃষের চোখ এবার ধীরে ধীরে নেমে আসে তার ঠোঁটের দিকে, তারপর আরও নিচে। সে আরও একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে, নাকি আমি এমন জায়গায় কিস করব যেটাতে তোমার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ সঞ্চালিত হবে? কথাটা শুনে রুহির পুরো শরীর কেঁপে ওঠে। তার বুকের ভিতরটা ধড়ফড় করতে থাকে, এত জোরে যেন বাইরে থেকেও শোনা যাচ্ছে। সে দ্রুত মুখ ফিরিয়ে নেয়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। প্লিজ এমন করবেন না। রুমের ভেতরে বাতাসটা যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। বাইরের দরজায় একের পর এক ধাক্কার শব্দ, চিৎকার, কান্না সব মিলিয়ে অস্থির একটা পরিস্থিতি। কৃষ নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, বেবি, কিস মি ফার্স্ট। আমার ধৈর্য খুব কম। কথাগুলো শুনে রুহির বুকের ভিতরটা ধক করে উঠল। তার গলা শুকিয়ে আছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই মানুষটার চোখের দিকে তাকাতেই তার ভয় লাগছে। সে অসহায়ের মতো একবার দরজার দিকে তাকায়। বাইরে তার আব্বু আম্মু আছে, তবুও যেন কেউ তাকে বাঁচাতে পারছে না। রুহি ধীরে ধীরে ঠোঁট কামড়ে ধরে। তার মাথা কাজ করছে না, শুধু একটা কথাই বুঝতে পারছে, এই মুহূর্তে কৃষকে আরও রাগানো ঠিক হবে না। কাঁপতে কাঁপতে সে পা উঁচু করে, তার চোখ আধ বোঝা। লজ্জা আর ভয়ে পুরো মুখ লাল হয়ে গেছে, নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। সে খুব ধীরে কৃষির দিকে এগিয়ে আসে কিস করার জন্য, কিন্তু তাদের উচ্চতার পার্থক্যের কারণে সে কৃষির ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পারে না। রুহি বিব্রত হয়ে চোখ বন্ধ করে ফেলে, তারপর আরও একটু পা উঁচু করে, তবুও নাগাল পায় না। ক্রিস সেটা দেখে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। সেই হাসিতে দুষ্টুমি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল অধিকার বোধ। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে রুহির সরু কোমর জড়িয়ে ধরে।
হঠাৎ করে রুহি মাটি থেকে খানিকটা উপরে উঠে যায়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ক্রিসের কাঁধ আঁকড়ে ধরে। তাদের মুখ এখন খুব কাছাকাছি। রুহি স্পষ্ট অনুভব করতে পারছে ক্রিসের গরম নিঃশ্বাস তার মুখে লাগছে। ক্রিস গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে নিচু গলায় বলে, লিপ টু লিপ কিস চাই, ফাস্ট করো। রুহির বুকের ভিতরটা আরও জোরে কাঁপতে থাকে। সে কি করবে বুঝতে পারছিল না। ধীরে ধীরে সে নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নেয়। তারপর চোখ বন্ধ করে একটু একটু করে ক্রিসের দিকে এগিয়ে আসে। কিন্তু তার আগে ক্রিস নিজেকে আটকে রাখতে পারে না। এক ঝটকায় সে নিজের ঠোঁট চেপে ধরে রুহির ঠোঁটে। রুহির পুরো শরীর কেঁপে ওঠে। তার আঙুলগুলো শক্ত হয়ে চেপে ধরে ক্রিসের শার্ট। চোখ বন্ধ হয়ে যায় আপনা থেকেই। ক্রিস হামলে পড়ে ক্ষুধার্ত বাঘের মতো। দাঁত চালায় রুহির ঠোঁটে। ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা। হালকা রক্ত বের হয় ঠোঁট কেটে। ক্রিস সময় নিয়ে শুষে নেয় সবটুকু। তৃষ্ণা তো প্রাণীর মতো। ক্রিসের আচরণে তীব্রতা ছিল, যেন বহুদিনে জমে থাকা আবেগ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রুহি প্রথমে স্থির হয়ে গেল, কিছুক্ষণ পর অস্থির হয়ে ওঠে। তার নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়। সে সরে আসার চেষ্টা করে, কিন্তু ক্রিস তাকে আরও কাছে টেনে নেয়। তার এক হাত শক্ত করে জড়িয়ে থাকে রুহির কোমরে, আর অন্য হাত গিয়ে থামে তার চুলে। রুহির চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে যেন কোনো অদ্ভুত ঝড়ে আটকে গেছে, যেখান থেকে বের হওয়ার শক্তি নেই। ঠিক তখনই বাড়ি থেকে রুহির আব্বুর কণ্ঠ ভেসে আসে, আমি আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব, দয়া করে দরজাটা খোলো। কথাটা শুনে ক্রিস থেমে যায়। কয়েক সেকেন্ড সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। রুহি হাঁপাচ্ছে, তার ঠোঁট কাঁপছে, চোখ ভেজা, মুখটা লজ্জা আর অস্বস্তিতে লাল হয়ে গেছে। ক্রিস ধীরে ধীরে তাকে নিচে নামিয়ে দেয়। রুহির সঙ্গে সঙ্গে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। সে নিজের ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করছে। ক্রিস নিজের ঠোঁটের কোণে আঙুল ছুঁয়ে হালকা হাসে। তারপর দরজার দিকে এগিয়ে যায়। লক খুলে ধীরে ধীরে দরজাটা খুলে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন রুহির আব্বু, মুখে ক্লান্তি, চোখে রাগ আর অসহায়তা। ক্রিস ঠোঁট মুছতে মুছতে তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কে যেন বলছিলেন? রুহির আব্বু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ক্রিসের আচরণ, তার কথাবার্তা সব কিছু মিলিয়ে মানুষটার মাথা যেন ঝিমঝিম করছে। তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন। তারপর নিজেকে শান্ত করার চেষ্টা করে বড় একটা নিঃশ্বাস নিলেন। এদিকে রুহির আম্মু দ্রুত ভিতরে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। রুহি এখনও কাঁদছে, তার চোখ ভেজা, ঠোঁট লাল হয়ে আছে। মেয়েটাকে এমন অবস্থায় দেখে বুকটা মোচড় দিয়ে উঠল তার মায়ের। মা, ভয় পাস না। তিনি কাপা হাতে রুহির মাথায় হাত বুলিয়ে দিলেন। রুহি কোনো কথা বলল না, শুধু মায়ের বুকের সাথে মুখ লুকিয়ে রইল। ওদিকে রুহির আব্বু ধীরে ধীরে ক্রিসের সামনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠে এবার রাগের বদলে ক্লান্তি। দেখো বাবা, তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে সেটা ঠিক না, তিনি একটু থামলেন। তাই আমি আবারও তোমাদের বিয়েটা দেব, নিয়ম মেনে, সবার সামনে। তারপরে তুমি ওকে নিয়ে যাও, কেমন? তারপর ক্রিস পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। গেম খেলছেন শ্বশুরমশাই? কথাটা শুনে রুহির আব্বু হক চকিয়ে গেলেন। মানে ছি, গেম খেলবো কেন? তিনি তোতলাতে তোতলাতে বললেন। আমি সত্যি বলতেছি বাবা। ক্রিস কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, যেন মানুষটার মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছে। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। বেশ, তাহলে কালকে বিয়ে হবে এই বাড়িতেই। তার চোখ হালকা সরু হয়ে এলো। আপনারা যদি রাজি থাকেন বলুন, না হলে। কথাটা শেষ করল না সে, কিন্তু অসমাপ্ত বাক্যের মাঝেই চাপা হুমকি স্পষ্ট ছিল। রুহির আব্বু দ্রুত বলে উঠলেন, রাজি, আমি রাজি। তার কণ্ঠে তাড়াহুড়া ছিল, যেন তিনি কোনোভাবে পরিস্থিতিটা শান্ত করতে চাইছেন। রুহির আম্মু অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন। তার চোখে প্রশ্ন। আপনি সত্যিই মেয়েকে ওই ছেলের হাতে তুলে দেবেন? কিন্তু তিনি কিছু বললেন না, শুধু মেয়েকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ক্রিস এবার ধীরে ধীরে রুহির দিকে তাকালো।
রুহি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। সে একবারও কৃষের দিকে তাকাচ্ছে না। কৃষ ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, তারপর আঙ্গুল ঠোঁটে ছুঁয়ে বাতাসে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল তার দিকে। বাই বাটারফ্লাই। তার গলা নিচু, অদ্ভুত কোমল। আজকের বাকি কাজটা কাল করব। রুহি সঙ্গে সঙ্গে মুখ আবারও ঘুরিয়ে নেয়। তার বুকের ভিতর আবার অজানা ভয় জমতে থাকে। রাতের অন্ধকার ধীরে ধীরে আরও ঘন হয়ে এসেছে। ঘড়ির কাঁটা প্রায় 11টার ঘর ছুঁই ছুঁই। পুরো শহরটা অনেকটাই নিস্তব্ধ হয়ে গেলেও রাস্তার গাড়ি চলাচল এখনো থামেনি। দূরে কোথাও গাড়ির হর্ন ভেসে আসছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাস বইছে। রুহিদের বাড়ির সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার হেডলাইট নিভানো, শুধু রাস্তার লাইট এসে পড়ছে তার গায়ে। গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রুহি, তার আম্মু আর আব্বু। রুহি শক্ত করে জড়িয়ে ধরে আছে তার আম্মুকে, যেন ছেড়ে দিলেই সব শেষ হয়ে যাবে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দুটো ফুলে গেছে কান্নায়, বারবার মাথা নাড়ছে। যেতে ইচ্ছে করছে না তার, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে। তার আম্মু চোখের পানি আটকাতে পারছেন না, তবুও মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন। কাঁদিস না মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। ঠিক তখনই রুহির আব্বু ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি মেয়ের মাথায় হাত রেখে নিচু গলায় বললেন, নিজেকে শক্ত করো রুহি। তারপর চারপাশে একবার তাকিয়ে আরও নিচু স্বরে বলেন, আমরা তোর ভালো চাই। ওই বদমাসটার হাত থেকে বাঁচতে হলে তোকে এখান থেকে পালাতে হবে। রুহির বুকটা কেঁপে ওঠে। তার আব্বু আবার বললেন, ড্রাইভার তোকে এয়ারপোর্টে নিয়ে যাবে, ওখানে তোর সাকিব ভাইয়ের সাথে থাকবে। তার সাথে দেশের বাইরে চলে গেলে আর কোনো চিন্তা নেই। তিনি জোর করে হালকা হাসার চেষ্টা করলেন। সব ব্যবস্থা করা আছে। রুহি কান্নার মাঝেই এবার আব্বুকে জড়িয়ে ধরে। আমি তোমাদের খুব মিস করব। আব্বু, তার ভাঙা কণ্ঠ ভেঙে আসে। রুহির আব্বুরও চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি নিজেকে সামলে রাখেন, কারণ এখন ভেঙে পড়লে চলবে না। এদিকে কুটুস হঠাৎ মুখ ফুলিয়ে বলে ওঠে, আমি ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য সবাই চুপ হয়ে যায়। রুহির আম্মু চোখ মুছিয়ে কুটুসকে কাছে টেনে নেন। হ্যাঁ বাপ, বলিস। তারপর রুহির গালে হাত রেখে বলেন, নিজের খেয়াল রাখিস কেমন। রুহি কাঁদতে কাঁদতে মাথা নাড়ে, তারপর ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায়। রুহির আবু নিজের হাতে দুটো লাগেজ গাড়িতে তুলে দেন। সব কিছু যেন খুব দ্রুত হয়ে যাচ্ছে। গাড়ির দরজা খুলে রুহি একবার পিছনে তাকায়। তার আম্মু কাঁদছেন। কুটুস কিছু বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তার আবু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন প্রাণপণে। রুহির বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। সে হাত নাড়িয়ে বিদায় জানায়। তারপরের মুহূর্তে গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে অন্ধকার রাস্তার দিকে বেরিয়ে যায়। আর পেছনে দাঁড়িয়ে থাকা তিনটা মানুষ শুধু তাকিয়ে থাকে, যেন নিজেদের বুকের একটা অংশ দূরে চলে যেতে দেখছে। প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে। গাড়িটা এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে। চারপাশে বড় বড় রাস্তা আর আলো জ্বলছে। দূরে উড়োজাহাজ ওঠানামার আলো মাঝে মধ্যে চোখে পড়ছে। রুহি জানালার পাশে মুখ ফিরিয়ে বসে আছে। রাতের ঠান্ডা বাতাস এসে বারবার তার চুল উড়িয়ে দিচ্ছে। তার বুকের ভেতর জমে থাকা ভয়টা ধীরে ধীরে একটু একটু করে হালকা হচ্ছিল। ওখানে পৌঁছে গেলে কৃষ আর তাকে খুঁজে পাবে না, নিজেকে এই কথাটাই বারবার বোঝাচ্ছিল সে। ঠিক তখনই হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক কষে। রুহি সামনে হেলে পড়ে প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। তাড়াতাড়ি হাত দিয়ে সামনের সিটে চেপে ধরে নিজেকে সামলায়। কি হলো? গাড়ি থামালেন কেন? তার কথাটা শেষ হওয়ার আগেই চোখ চলে যায় সামনের দিকে, আর পরের মুহূর্তেই তার কণ্ঠ বন্ধ হয়ে যায়। মুখের রং ফ্যাকাশে হয়ে পড়ে। সামনের দৃশ্য দেখে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার হাত পা মুহূর্তের মধ্যে অবশ হয়ে আসে। ড্রাইভারও ভয়ার্ত চোখে সামনে তাকিয়ে বিড়বিড় করে বলে, এত লোক এভাবে দাঁড়িয়েছে কেন ম্যাডাম? রুহিদের গাড়ির সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছে তিনটা কালো গাড়ি। দূরে রাস্তা আটকে রাখা হয়েছে, পুরো রাস্তা আটকে রাখা হয়েছে। চারপাশে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। আর মাঝের গাড়িটার বনেটের উপর পায়ের উপর পা তুলে বসে আছে কৃষ। চোখে কালো সানগ্লাস, গায়ে কালো শার্ট আর কালো প্যান্ট।
রাতের আলো আধারিতে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল। এমন এক পরিস্থিতি যেটা দেখলেই বুকের ভিতর অকারণে ভয় ঢুকে যায়। রুহির গলা শুকিয়ে আসে। সে কাপা হাতে নিজের ফোনটা খুঁজতে শুরু করে। আব্বুকে কল করতে হবে এখনই। কিন্তু তার আগেই ক্রিস লাফ দিয়ে গাড়ির উপর থেকে নেমে আসে। তার হাঁটার ভঙ্গিতেই অদ্ভুত আত্মবিশ্বাস। সে সোজা এসে দাঁড়ায় রুহি জানালার পাশে। তারপর এক ঝটকায় দরজা খুলে দেয়। রুহি পিছিয়ে যেতে চাইলেও পারে না। ক্রিস তার হাত চেপে ধরে টেনে নিজের দিকে আনে। আমি জানতাম বাটারফ্লাই, আমার শ্বশুর মশাই একটা চিজ, এত সহজে নিজের মেয়েকে দেবে না। সে নিচু হয়ে রুহির চোখের দিকে তাকায়। কিন্তু ওনাকে কে বোঝাবে? উনি যে খেলা খেলছেন সেই খেলা আমি জন্ম থেকেই খেলতে অভ্যস্ত। কি চান আপনি? রুহি এবার চিৎকার করে ওঠে। কেন আমার পেছনে পড়ে আছেন? ক্রিস একটাও উত্তর দেয় না, বরং হঠাৎ করেই তাকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনে। রুহি ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। সে ছাড়ুন, কি করছেন? কি চাই আপনার? ক্রিস শক্ত করে তার কবজি ধরে টানতে টানতে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। তোকে চাই। তার গলা নিচু কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। তোকে পেলেই কাহিনী খতম। সে দরজা খুলে ভিতরে ছুঁড়ে ফেলে রুহিকে। রুহির সঙ্গে সঙ্গে উঠে বসে দূরে সরে যেতে চায়। ঠিক তখনই ক্রিস ঝুঁকে আসে তার দিকে। দাঁত চেপে নিচু গলায় বলে, সেই তুই যদি ভেবে থাকিস তোকে মনে ধরেছে বলে তোর সাথে লুতুপুতু করবো, তাহলে সেটা ভুল। তার চোখ ভয়ঙ্করভাবে স্থির হয়ে ওঠে। এই ক্রেশ খান ওসব পারে না, সে শুধু পারে নিজের জিনিস ছিনিয়ে নিতে। কথাটা শুনে রুহির চোখ রাগে আর অপমানে ভরে ওঠে। সে চিৎকার করে বলে, আমি কোনো বুনো নই মিস্টার ক্রিস খান। আমি মানুষ। আপনার গোলাম নই আমি। ক্রিস চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়। তারপর ড্রাইভিং সিটে বসে পড়ে। হাত বাড়িয়ে রুহি সিট বেল্ট লাগিয়ে দিতে যায়। ঠিক তখনই রুহি আরও ক্ষেপে ওঠে। ক্রিসের হাত ছটকা মেরে সরিয়ে দেয়। ক্রিসের মুখ শক্ত হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, সরি বাটারফ্লাই, এটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তুমি আমায় বাধ্য করলে। সপাটে একটা চর পড়ে রুহির গালে। চরটা এত জোরে ছিল যে রুহির মাথাটা ভন ভন করে ওঠে। ব্যথায় টনটন করে ওঠে গাল। কিন্তু পুরো ব্যথা অনুভব করার আগেই সে ঢুলে পড়ে ক্রিসের বুকে। ক্রিস নির্বিকার। রুহিকে তুলে সে নিজের কোলে বসিয়ে সিট বেল্ট বেঁধে নেয়। কারা বলে যে বউকে চুপ করানো যায় না? এরকম একটা দাবাং মার্কা চর পড়লে এমনিই চুপ হয়ে যাবে।